নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে ভূগোলের প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব। তো বন্ধুরা দেখো, আগের দুটি পার্টে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজ তার 3 নম্বর পার্ট। এই পার্টে আমরা সি এর দাগ থেকে প্রশ্নগুলির সমাধান করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখো, আমরা সি এর দাগ থেকে প্রশ্নগুলির সমাধান করব। সি এর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র। এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে হাইগ্রোমিটার, এটি হবে অ্যান্সার। তো দেখো, আমরা 1 নম্বর অ্যান্সার কী পেলাম, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। এরপর যেটি আছে 2 নম্বরে কী আছে, গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকার সাথে যেটি হবে সেটি হচ্ছে কি, গ্রস্ত উপত্যকা 2 নম্বরে আছে, গ্রস্ত উপত্যকা যেটি হচ্ছে নদীর উচ্চ গতি, এটি হবে অ্যান্সার। পরে যাচ্ছে দেখো, পরের প্রশ্নে বলা আছে কি, মন্থকূপ। মন্থকূপ যেটি হবে সেটি হচ্ছে কি, নর্মদা উপত্যকা। পরে যেটি আছে দেখো, বলছে আমাজন। আমাজন হচ্ছে কি, 4 নম্বরে বলেছে বৃহত্তম নদী অববাহিকা। সরি, এইটা 4 নম্বর, এটা 3 নম্বর। মন্থকূপটা 3 নম্বর হবে, এটি 3 হবে আর এটি 4 হবে। তো দেখো কী পেলাম আমরা, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা এটি হচ্ছে নদীর উচ্চগতি। মন্থকূপ, মন্থকূপ যেটি হবে সেটি হচ্ছে নর্মদা উপত্যকা। আর আমাজনের সাথে যেটি হবে সেটি বৃহত্তম নদী অববাহিকা। পরে যে প্রশ্নগুলি আছে দেখো, 4 নম্বর প্রশ্নে কি আছে, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফ্লাই অ্যাশ কি। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, ফ্লাই অ্যাশ কি। তো বন্ধুরা দেখো, এখানে প্রশ্নে দেওয়া হয়েছে ফ্লাই অ্যাশ কি। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা থেকে ধোঁয়ার সঙ্গে প্রচুর পরিমাণে পোড়া কয়লার ছাই ও কয়লার গুঁড়ো বেরায়, তাকেই ফ্লাই অ্যাশ বলে। অর্থাৎ কি, বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র ও কলকারখানা থেকে ধোঁয়ার সঙ্গে প্রচুর পরিমাণে পোড়া কয়লার ছাই ও কয়লা গুঁড়ো বেরোয়, তাকেই ফ্লাই অ্যাশ বলে। পরিবেশের ওপর প্রভাব, ফ্লাই অ্যাশ মাটির ওপর আস্তরণ তৈরি করে, ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ওই জমি কৃষির অযোগ্য হয়ে পড়ে। তাহলে প্রথম পয়েন্টে আমরা কী পেলাম, ফ্লাই অ্যাশ মাটির ওপর একটা আস্তরণ তৈরি করে, ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ওই জমি কৃষির অযোগ্য হয়ে পড়ে। 2 নম্বর পয়েন্টে কী বলা আছে দেখো, ফ্লাই অ্যাশ মানুষের শ্বাসকষ্ট বৃদ্ধি করে এবং এই ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি, ফ্লাই অ্যাশ বায়ু দূষণ ঘটায়। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্ত করবে। যাদের কাছে রায় মার্টিন সহায়িকা আছে, তোমরা 211 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে ট্রাক ফার্মিং কাকে বলে। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। এখানে প্রশ্নে দেওয়া আছে ট্রাক ফার্মিং কি, বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরে বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের রায় মার্টিন সহায়িকা আছে, তোমরা 351 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে উপনদী কাকে বলে। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এখানে বলা আছে উপনদী সংজ্ঞায় কী বলা আছে দেখো, ভূপৃষ্ঠের কোনো একটি অঞ্চলে একই ঢালের উপর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হওয়ার সময় ছোট নদীগুলোকে একে একে এসে বড় নদীতে পড়ে। অর্থাৎ ছোট নদীগুলো একে একে এসে বড় নদীতে মিলিত হতে দেখা যায়। এই সব ছোট ছোট নদীগুলোকে বড় নদীর উপনদী বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, উত্তর ভারতের সমভূমির ওপর দিয়ে যমুনা, গোমতী, গণ্ডক, কোশি, সোন ইত্যাদি নদীগুলি বয়ে গিয়ে
একে একে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরা সকলেই গঙ্গার উপনদী। তাহলে গঙ্গার উপনদী কী? যমুনা পেলাম, গোমতী পেলাম, গণ্ডক পেলাম, কোসি পেলাম, সোন। কাজ: উপনদীগুলি স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এদের স্রোতও ভিন্ন হয়। উপনদীগুলো অন্য স্থান থেকে জল এনে মূল বা প্রধান নদীর জলে যোগান বাড়িয়ে দেয়, অর্থাৎ মূল নদীতে জলের যোগান দেয়াই উপনদীর কাজ। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 138 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্ন আছে দেখো, তো বন্ধু দেখো পরের প্রশ্নে বলা আছে মুক্তিবেগ কাকে বলে। তো বন্ধু এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রশ্নে দেওয়া আছে কি মুক্তিবেগ কাকে বলে। কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশের চারিদিকে মহাকাশের পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছয়। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 24 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পার্ট 1-এ আমাদের এই প্রশ্নটি বাকি রয়ে গেছিলো। আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। প্রশ্নে কি বলা আছে দেখো, বায়ুচাপের প্রভাবগুলি আলোচনা করো। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এখানে বলা আছে কি বায়ুচাপ কী কী প্রভাব ফেলতে পারে। তো দেখো অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে এরকমভাবে: পৃথিবী পৃষ্ঠে বায়ুচাপের তারতম্য ঘটলেও বায়ু সর্বদা সমতা রক্ষার চেষ্টা করে। তবে ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে বায়ুচাপের ভিন্ন ভিন্ন প্রভাব পরিলক্ষিত হয়। বায়ুর উচ্চচাপজনিত প্রভাব: কোনো অঞ্চলে বাতাসের চাপ যদি 1013.25 মিলিবারের বেশি হয় তবে উচ্চচাপ বলে। উচ্চচাপের প্রভাবগুলি হলো নিম্নরূপ, অর্থাৎ 1013.25 মিলিবারের বেশি হলে সেটাকে উচ্চচাপ ধরা হয়। জলবায়ুগত প্রভাব: উচ্চচাপ 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে উচ্চচাপ যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেখানে বাতাসের ঘনত্ব বেশি, তাই বায়ুর গতিবেগ তুলনামূলকভাবে হ্রাস পায়। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চলে বাতাস শীতল ও ভারী হয়ে নিচে নেমে আসে বলে সেখানকার বায়ুমণ্ডলীয় বাতাস ঘনীভূত হওয়ার সুযোগ কম পায়, ফলে ঝড় বৃষ্টি কিংবা আবহাওয়াগত গোলযোগ সৃষ্টি হয় না। উচ্চচাপযুক্ত অঞ্চলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই আর্দ্রতা কম, শুষ্কতা সবচেয়ে বেশি হয়। 4 নম্বর পয়েন্টে মাঝে মাঝেই তুষারপাত ঘটতে দেখা যায়। মেঘমুক্ত শান্ত আবহাওয়া বিরাজ করে ও প্রতি ঘূর্ণিবাতের সৃষ্টি করে। মানব জীবনের প্রভাব: যে সমস্ত অঞ্চলে বাতাসের চাপ বেশি সেখানে খাবার দ্রুত সেদ্ধ হয়ে যায়, কারণ সেখানে জলের স্ফুটনাঙ্ক কম, তাই আলাদা করে প্রেসার কুকার লাগে না। অনেক সময় উচ্চচাপযুক্ত অঞ্চলে ভারী বাতাস ঠান্ডা লাগা ও শ্বাসকষ্ট সহ নানা সমস্যার সৃষ্টি করে। বায়ুর নিম্নচাপজনিত প্রভাব: কোনো অঞ্চলে বাতাস গরম হয়ে তার চাপ 930 মিলিবারের কম হলে তাকে নিম্নচাপ বলে। নিম্নচাপের প্রভাবগুলি লেখো। দেখো, উচ্চচাপ ও নিম্নচাপের দুটি প্রভাব যেটা পড়বে তোমরা সেটা লিখবে। নিম্নচাপ রূপ। তো দেখো, নিম্নচাপ বলে নিম্নচাপের প্রভাবগুলি হলো নিম্নরূপ: জলবায়ুগত প্রভাব: নিম্নচাপযুক্ত অঞ্চলে বাতাসের ঘনত্ব কম, তাই বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয়। নিম্নচাপের বাতাস হালকা হয়ে জলীয় বাষ্প সহকারে সোজা উপরে উঠে গিয়ে সেখানে ঘনীভূত হয়ে মেঘ ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সৃষ্টি করে। নিম্নচাপযুক্ত অঞ্চলের বায়ু জলীয় বাষ্পপূর্ণ, তাই তা বাতাসের আর্দ্রতা
বৃদ্ধিতে সহায়ক হয়। গভীর নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল ঝড় বৃষ্টিযুক্ত ঘূর্ণবাত দেখা যায়। মানব জীবনে প্রভাব, যে সমস্ত অঞ্চলে নিম্নচাপ থাকে সেখানে ঝড় বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলীয় গোলযোগ মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করে। নিম্নচাপযুক্ত অঞ্চলে অস্বাস্থ্যকর আবহাওয়া মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। যে সমস্ত অঞ্চলে বাতাস নিম্নচাপ থাকে সেখানে রান্নার কাজে প্রেসার কুকার ব্যবহার বেশি, কারণ সেখানে জলের স্ফুটনাঙ্ক বেশি। উচ্চ পার্বত্য অঞ্চলে বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় জন্য বায়ুর চাপ কম হয়। পর্বতারোহীরা এই কারণে পর্বতারোহণের সময় দ্রুত শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন গ্যাসের সিলিন্ডার সঙ্গে নিয়ে যায়। উচ্চ স্থানে বায়ুর চাপ আমাদের রক্তের চাপের থেকে অনেক কম থাকে, ফলে নাক, কান, চোখ দিয়ে রক্তপাত হয়। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 72-73 নম্বর পেজের মধ্যে এই অ্যান্সারটি পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 6 সমাধান করে দেব।